সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হিসাব বিজ্ঞান টিউটোরিয়াল শুরু করছি। তোমাদের সাথে আছি আমি এস.এম. আসিফ হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নোয়াপাড়া ইউনিভার্সিটি কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকেও আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। ইতিপূর্বে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর দুটো টিউটোরিয়াল পাবলিশ করেছি, যার মধ্যে একটিতে ছিল তাত্ত্বিক আলোচনা এবং আরেকটিতে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। আজকেও আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। আশা করি এই আজকের অঙ্কটা করা হলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে যাবে এবং আমরা নিজে বইয়ের অনেকগুলো অঙ্ক করতে পারবো। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আসো আমরা প্রশ্নটা করি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আফসিনের পাস বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 20,500, যা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সমান হয়নি। উভয় বইয়ের গড় মিলের নিম্নোক্ত কারণগুলো খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আফসিনের পাস বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 20,500 টাকা, নগদান বই অনুযায়ী এটা 20,500 টাকা ছিল না, কত এটা আমাদেরকে বলেনি এখানে, কিন্তু মিলেনি সেটা বলেছে। এবং কি কারণে মিলেনি তারা কতগুলো কারণও খুঁজে বের করেছে, সেই কারণগুলো দেওয়া আছে। কারণগুলো আমরা পরে অঙ্ক করার সময় বিস্তারিত আলোচনা করব। এখন শেষের লাইনটা খেয়াল করো, উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে আমাদেরকে। উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। এখন আমরা জানি উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের সাধারণত দুটো বই অনুযায়ী ব্যাংক জমার প্রয়োজন হয়, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে একটা বই অনুযায়ী ব্যাংক জমা। একটু ভালোভাবে খেয়াল করো, আমরা উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য নগদান বই অনুযায়ী পাস জমা এবং পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী পাস জমা দুটোই প্রয়োজন হয়, কিন্তু এখানে আমাদের একটা দেওয়া আছে, তাহলে আমরা এখন উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো না। এখন একক জের পদ্ধতিতে আবার আমরা জানি এক পদ্ধতি এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি তাহলে শেষে পাওয়া যায় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু করলে শেষে পাই কি পাস বই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে খেয়াল করো এখানে আমাদের পাস বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে, তাহলে এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে যদি এটাকে আমরা একটা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করি তাহলে আমরা শেষে গিয়ে পাবো কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তখন আমার পাস বই অনুযায়ী ব্যাংক জমা হয়ে যাবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হয়ে যাবে। এরপর আমি ওই দুটোটা দিয়ে কি করতে পারবো, উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। তাহলে এখানে আমাদেরকে যদিও একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেনি, কিন্তু উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা প্রথমে একটা ঘর করে নিব। ঘরটা কিরকম হবে আমরা ইতিমধ্যে আগের ক্লাসে দেখেছি, একটা বিবরণের ঘর হবে, দুইটা টাকার কলাম হবে। আচ্ছা, তোমরা যদি ভিডিওটা চালু করে সাথে সাথে অঙ্কটা করতে পারো খুব ভালো হয়, তাহলে তোমাদের জন্য জিনিসটা বেশ ইফেক্টিভ হবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। তাহলে আমাদের এখানে শুরুতে দেওয়া আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে এই পাস বই অনুযায়ী ব্যাংক জমাটা আমরা অঙ্কের প্রথমে লিখে ফেলবো। এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা 20,500 টাকা, এটা আমরা লিখে নিলাম। এরপর আমরা সমন্বয় থেকে যেগুলো যোগ করার ওগুলো যোগ করব, যেগুলো বিয়োগ করার সেগুলো বিয়োগ করব। তাহলে আমাদের একক যে পদ্ধতির নিয়ম হচ্ছে, যখন আমরা পাস বই অনুযায়ী ব্যাংক জমা ধরে অঙ্ক শুরু করব তখন আমি নিজেকে ব্যাংকের একজন হিসাবরক্ষক মনে করব। তাহলে একজন ব্যাংকের হিসাবরক্ষক কিন্তু ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদান বইতে গিয়ে হাত দিতে পারবে না। ব্যাংকের হিসাবরক্ষক কোথায় কাজ করতে পারবে, পাস বইয়ে। তার কাজ হবে নগদান বইয়ের সাথে মিলানো। তাহলে এখানে আমাদের টার্গেট থাকবে নগদান বইয়ের সাথে মিলানো। আমরা প্রয়োজনীয় সমন্বয়ের যোগ বিয়োগগুলো করতে পারবো কোথায়, পাস বইয়ে। যেহেতু আমি ব্যাংকের পক্ষ থেকে কাজটা করছি, তাহলে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা করার আমি করতে পারবো আমার পাস বইয়ে, ওই ব্যক্তির নগদান বইয়ে গিয়ে আমি হাত দিতে পারবো না। তাহলে কাজ করব পাস বইয়ে, মিলাবো কার সাথে, নগদান বইয়ের সাথে। তাহলে এই জিনিসটা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, যদি রাফটা আমরা ঠিকভাবে করতে পারি। তো আসি দেখি এক নাম্বার সমন্বয়ে আমাদেরকে কি বলেছে, দেখো 5,000 ও 6,000 টাকার দুইটি চেক ইস্যু করা হয়, যার মধ্যে 6,000 টাকার চেকটি 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়।
5,000 এবং 6,000 টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে, যার মধ্যে 6,000 টাকার চেকটা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়। অর্থাৎ আমি হয়তো দুইজনকে দুইটা চেক দিয়েছি, একটা 5,000 এবং একটা 6,000 টাকার। যাকে 6,000 টাকা চেক দিছিলাম সে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে গেছে, কিন্তু যাকে 5,000 টাকা চেক দিয়েছিলাম সে এখনো আমার অ্যাকাউন্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়নি। তাহলে আমার এখানে ঘটনাটা কি ঘটেছে আমরা এবার একটু রাফে দেখি। ডান দিকের বক্সটাতে খেয়াল করো, আমি 5,000 এবং 6,000 মোট কত টাকার চেক ইস্যু করেছি? 11,000 টাকার। তাহলে আমার যখন আমি চেক ইস্যু করেছি তখন কিন্তু আমি নগদান বই থেকে সাথে সাথে টাকাটা কি করে ফেলেছি? বিয়োগ করে ফেলেছি। সে টাকাটা তুলবে কি তুলবে না এটা আমি কিন্তু জানতাম না। নগদান বইতে সাথে সাথে টাকাটা কি করা হয়েছে? বিয়োগ করা হয়েছে। কিন্তু ব্যাংক বিয়োগ করেছে কত টাকা? যত টাকা তুলে নিয়ে গেছে। তাই এই পর্যন্ত ব্যাংক কে কাছে গিয়ে কত টাকা, যাদেরকে চেক দিয়েছি তারা কত টাকা তুলে নিয়ে গেছে? 6,000 টাকা। 5,000 টাকা তো এখনো যায়নি। তাহলে পাস বইয়ে মাইনাস হয়েছে 6,000 টাকা আর নগদান বইয়ে মাইনাস হয়েছে কত? 11,000 টাকা। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নগদান বইয়ের সাথে মিলানো। আমি কাজ করব কোথায়? পাস বইয়ে। মিলাবো কার সাথে? নগদান বইয়ের সাথে। তাহলে পাস বইয়ে আছে মাইনাস 6,000, নগদান বইয়ে আছে মাইনাস 11,000। আমাকে এখন পাস বইয়েও মাইনাস 11,000 বানাইতে হবে। তাহলে কি করলে পাস বইয়েও মাইনাস 11,000 হবে? পাস বইয়ে আরো 5,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে পাস বইও কি হয়ে যাবে? মাইনাস 11,000 হয়ে যাবে। তাহলে পাস বই এবং নগদান বই তখন কি হবে? দুটো দিকে সমান হবে। তাহলে একটু দেখি আমরা ফলাফলটা। দেখা যাচ্ছে এখন আমাদের নগদান বই অনুযায়ী আছে মাইনাস 11,000, পাস বই অনুযায়ী আছে মাইনাস 11,000। তাহলে করণীয়টা কি? আমার 5,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন অঙ্কের মধ্যে গিয়ে বিয়োগ অংশে গিয়ে টাকাটা লিখব। এই ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা? 5,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা? 5,000 টাকা। তাহলে 1 নাম্বার সমন্বয়টা গেল। এরকম লেনদেন কিন্তু আমরা বিগত অঙ্কটিতেও করেছিলাম। তখন আমরা নগদান বই অনুযায়ী করেছিলাম। তখন আমরা যোগ বিয়োগের কাজটা করেছি নগদান বইয়ে, মিলিয়েছি কার সাথে? পাস বইয়ের সাথে। আচ্ছা, আসো তাহলে 2 নাম্বার সমন্বয়ে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3,000 টাকার চেকটি 2020 সালের 4 জানুয়ারি তারিখে ব্যাংক কর্তৃক আদায় হয়। এখানে একটু সামান্য ভুল হয়েছে, সালটা হবে 2019। আমি একটু ঠিক করে নেই, সালটা হবে 2019। আচ্ছা, আমরা অঙ্কটা করছিলাম কত সালের? একটু খেয়াল করো, একদম অঙ্কের শুরুতে দেখো 2018 সালের 31 ডিসেম্বর তারিখ। এখন আমরা যে চেকটা জমা দিয়েছি সেটা বলেছে আমাদেরকে 2019 সালের 4 জানুয়ারি তারিখে আদায় হয়। 19 সালের 4 জানুয়ারি, তার মানে কি 18 সালের 31 ডিসেম্বরের মধ্যে আদায় হয়নি। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু আমরা অঙ্কটা করছি কখন? ডিসেম্বরের 31 তারিখে। তাহলে 19 সালের 4 জানুয়ারি তারিখে আদায় হয়েছে, তার মানে 31 ডিসেম্বরের মধ্যে আদায় হয়নি। তাহলে আমরা আদায় হয়েছে ধরবো না, আমরা ধরবো কি? আদায় হয়নি। আচ্ছা, যখন আমরা কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেই তখন আমরা নগদান বইতে সাথে সাথে টাকাটা কি করে ফেলি? যোগ করে ফেলি। তাহলে এই লেনদেনটাতেও যখন আমরা চেকটা জমা দিয়েছিলাম তখন নগদানে ব্যাংক কলামে 3,000 টাকা কি করেছি? যোগ করেছি। কিন্তু ব্যাংক এখনো পর্যন্ত টাকাটা কি করতে পারেনি? আদায় করতে পারেনি, যার কারণে ব্যাংক কোনো টাকা যোগ বা বিয়োগ কিছুই করেনি। তাহলে আমার নগদান বইয়ে 3,000 টাকা যোগ করা হয়েছে, কিন্তু পাস বইয়ে কিছুই করা হয়নি, অর্থাৎ শূন্য। এখন আমি অঙ্ক করছি পাস বই অনুসারে। আমি অঙ্ক করছি কি বই অনুসারে? পাস বই অনুসারে। তাহলে আমি যোগ বিয়োগের কাজটা করব পাস বইয়ে, মিলাবো কার সাথে? নগদান বইয়ের সাথে। তাহলে নগদান বইয়ে আছে 3,000 টাকা, আমাকে পাস বইয়ে 3,000 টাকা বানাতে হবে। এখন এখানে আগে থেকে শূন্য, তাহলে আমি পুরো 3,000 টাকায় কি করব? যোগ করব। যদি এরকম হতো যে কোনোভাবে ব্যাংকে 1,000 টাকা যোগ হয়েছে তখন আর বাকি 2,000 টাকা যোগ করতাম। এখন এদিকে আছে নগদান বই আছে আমাদের 3,000 টাকা প্লাস, পাস বই আছে শূন্য, আমরা এদিকে আরো 3,000 টাকা প্লাস করে দিলাম। তাহলে আমার নগদান বই এবং পাস বই দুটোটার ব্যালেন্সটা কি হলো? সমান হলো। তাহলে আমার করণীয়টা কি পেলাম? 3,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। 3,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। ঘটনাটা কি ছিল? চেক জমা দিয়েছি কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে আদায় হয়নি। 4 জানুয়ারি আদায় হয়েছে মানে 31 ডিসেম্বরের মধ্যে আদায় হয়নি ধরতে হবে। তাহলে যেহেতু এটা যোগ হবে, কি পেয়েছিলাম আমরা? করণীয়টা যোগ। তাহলে অঙ্কের মধ্যে আসো, এই জমাকৃত চেকের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, কত টাকা? 3,000 টাকা। জমাকৃত চেকের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, 3,000 টাকা কি করলাম? যোগ করলাম। এবার আসো পরবর্তী সমন্বয়ে।
3 নাম্বার, ব্যাংক কর্তৃক বীমা সালামি পরিশোধ নগদান হইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে 500 টাকা। আমাদের হয়ে আমাদের একটা বীমা পলিসির টাকা ব্যাংক পরিশোধ করেছে কত? 500। আচ্ছা, কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি। তাহলে যেহেতু ব্যাংক পরিশোধ করেছে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করে ফেলেছে? বিয়োগ করে ফেলেছে। তাহলে আমার ব্যাংক থেকে 500 টাকা কি করা হয়েছে? মাইনাস করা হয়েছে, কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ নগদান বইতে কোনো টাকা যোগ বিয়োগ কিছু হয়নি, অর্থাৎ নগদান বইতে শূন্য। এখন আমার কাজ হচ্ছে নগদান বইয়ের সাথে মিলানো। আমি যেহেতু পাস বই অনুযায়ী অঙ্ক করছি, আমি মিলাবো কার সাথে? নগদান বইয়ের সাথে। এখন নগদান বই আছে 0, আমার এদিকে আছে -500। তাহলে আমাকে এদিকে পাস বইও কি করতে হবে? 0 করে ফেলতে হবে। তাহলে কি করলে 0 হবে? যে 500 টাকা মাইনাস করেছিলাম, সেই 500 টাকা আবার আমাদেরকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে এদিকেও পাস বইয়ের দিকেও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এখন আমার নগদান এবং পাস বই দুটোটা কি হলো? একই হলো। তাহলে করণীয়টা কি পেলাম আমরা? 500 টাকা যোগ কি করতে হবে? 500 টাকা যোগ করতে হবে। লেনদেনটা কি ছিল? ব্যাংক কর্তৃক বীমা সালামি পরিশোধ। তাহলে অঙ্কে গিয়ে আমরা যোগ অংশে টাকা লেনদেনটা লিখে ফেলবো। এই আগে একটা লিখেছিলাম, এখন 2 নাম্বার, ব্যাংক কর্তৃক বীমা খরচ পরিশোধ নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক বীমা খরচ পরিশোধ নগদানভুক্ত হয়নি। কত টাকা? 500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা পরবর্তী সমন্বয়ে যাই। 4 নাম্বার, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি 1500 টাকা। এই লেনদেনটা একটু গুরুত্বপূর্ণ, এটাতে স্টুডেন্টরা ভুল করে বেশি। এইটা আমি একটু হাইলাইট করে দেই, এটা একটু তোমরা গুরুত্ব সহকারে দেখবে। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি 1500 টাকা। আমরা একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, টাকা ব্যাংক আদায় করতে পারেনি। অর্থাৎ আমাকে যে চেক দিয়েছিল তার অ্যাকাউন্টে হয়তো পর্যাপ্ত টাকা ছিল না, বা চেকের সাইনে কোনো সমস্যা ছিল, বা অন্য যে কোনো সমস্যা, যার কারণে চেকের টাকাটা আদায় হয়নি। এখন আমি যখন চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, তখন নগদান বইয়ের সাথে সাথে কিন্তু আমরা টাকাটা কি করে ফেলেছি? যোগ করে ফেলেছি। নগদানের নিয়মই এটা, যখন আমরা কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিব, তখন আদায় হয়েছে কি হয়নি সেটা বিবেচনা না করে সাথে সাথেই আমরা কি করি? নগদান বইতে টাকাটা যোগ করে ফেলি। কিন্তু ব্যাংক যোগ করে আদায় করতে পারলে, এখন এই চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেছে, তার মানে ব্যাংক আদায় করতে পারেনি। অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্টে কোনো টাকা যোগ বিয়োগ কিছুই করেনি। তাহলে আমার নগদান বইতে আছে 1500 টাকা, আর পাস বইয়ে আছে কত টাকা? শূন্য। এখন আমি অঙ্ক করছি পাস বই অনুসারে। আমি যোগ বিয়োগের কাজটা কোথায় করতে পারবো? পাস বইয়ে। মিলাবো কার সাথে? নগদান বইয়ের সাথে। তাহলে নগদান বইয়ে যেহেতু 1500 আছে, আমাকে পাস বইও 1500 বানাতে হবে। তাহলে কি করলে এদিকে 1500 হবে? পুরো 1500 টাকায় আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে পাস বই এবং নগদান বই দুটোর ব্যালেন্সটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে করণীয়টা পেলাম কি আমরা? 1500 টাকা যোগ করতে হবে। এখানে কিন্তু কোন কাজটা ভুল করেছে, কোন কাজটা শুদ্ধ করেছে, এটা জানানো আমাদের মানে বিবেচনা করার দরকার নেই। জাস্ট খালি আমাকে কি করতে হবে? নগদান বইয়ের সাথে মিলাবে। শুদ্ধের কাজটা করতে হয়, মানে যেটা ভুল সেটা বাদ দেয়া, যেটা শুদ্ধ সেটা ঠিকভাবে করা, এই কাজটা করতে হয় উভয়ের পদ্ধতিতে। এখানে আমাকে ভুল শুদ্ধ দেখতে হবে না, শুধুমাত্র মিলাতে থাকবো, ওই নগদান বইয়ের সাথে মিলাবো। তাহলে আমরা করণীয় পেলাম কি? 1500 টাকা যোগ, লেনদেনটা কি ছিল? জমাকৃত চেক প্রত্যাখ্যাত। তাহলে যেহেতু এটাও যোগ, তাহলে যোগ অংশে যাই আমরা। পরবর্তী লেনদেন 3 নাম্বার, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভুক্ত হয়নি। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভুক্ত হয়নি। কত টাকা? 1500 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা বইয়ের উদাহরণের অঙ্কের মধ্যে এরকম জমাকৃত প্রত্যাখ্যাত চেক বা ইস্যুকৃত চেক পেলে, প্রত্যাখ্যাত চেক পেলে, এগুলো একটু সাবধানের সাথে করবে, এগুলোতে ভুল করে ফেলে অনেক সময়। 5 নাম্বার, অন্য একজন গ্রাহকের ইস্যুকৃত চেক বাবদ আমাদের হিসাবে ভুলবশত ডেবিট করা হয়েছে 4000 টাকা। অন্য একজন গ্রাহকের ইস্যুকৃত চেক বাবদ আমাদের হিসাবে ভুলবশত ডেবিট করা হয়েছে 4000 টাকা। এখন এই ডেবিট করা, ক্রেডিট করা মানে যোগ করা নাকি বিয়োগ করা, এটা বোঝাটা হচ্ছে একটা সমস্যা। আমি আমার 1 নাম্বার ভিডিওতে ব্যাংক সমন্বয় বিবরণী এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝেছো যে ডেবিট করা মানে বা ক্রেডিট করা মানে কোন ক্ষেত্রে যোগ বোঝায়, কোন ক্ষেত্রে বিয়োগ বোঝায়।
তো পাস বইয়ে জন্য ব্যাংক জমাটা হচ্ছে একটা দায়, পাস বইয়ে ব্যাংক জমাটা হচ্ছে একটা দায়। আর দায়ের ব্যালেন্স সাধারণত কি হয়? ক্রেডিট হয়। আর এই ক্রেডিট ব্যালেন্সটাকে ডেবিট করা মানে হচ্ছে বিয়োগ করা। এই ক্রেডিট ব্যালেন্সটাকে ডেবিট করা মানে কি করা? বিয়োগ করা। তার মানে ব্যাংক এই ডেবিট করা বলতে বোঝাচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 4000 টাকা কি করেছে? বিয়োগ করেছে। আচ্ছা, এটা কিন্তু আমার কোনো লেনদেন না, অন্য কোনো একজন গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে 4000 টাকা হয়তো তুলে নিয়েছে, ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে বিয়োগ না করে ভুলবশত আমার অ্যাকাউন্টে বিয়োগ করে ফেলেছে। তাহলে এটা নগদান বইতে লিপিবদ্ধ হওয়ার কোনো কারণ নাই, কারণ ভুলটা করেছে কে? ব্যাংকের হিসাবরক্ষক। নগদান বইয়ের হিসাবরক্ষক এটা জানেও না, এটা তার লিপিবদ্ধ করার কথাও না। তাহলে নগদান বইতে কোনো কাজ করা হয় না এই লেনদেনটা। কিন্তু ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে ভুলবশত ব্যাংকের ভুল এটা কত টাকা বিয়োগ করা হয়েছে? 4000 টাকা। আচ্ছা, এখন নগদান বইতে তাহলে ব্যালেন্স হচ্ছে 0 আর পাস বইয়ে আছে কত? -4000। এখন আমি অঙ্ক করছি পাস বই অনুযায়ী, আমার কাজ হচ্ছে কার সাথে মিলানো? নগদান বইয়ের সাথে মিলানো। এখন নগদান বইয়ে যেহেতু 0 আছে, আমাকে পাস বইয়ের ব্যালেন্সটাও কি করতে হবে? 0 করতে হবে। তাহলে এই -4000 কে কি করলে 0 হবে? 4000 টাকা কি করে দিতে হবে? প্লাস করে দিতে হবে। তাহলে 4000 - 4000 প্লাস যোগ বিয়োগ করে ব্যালেন্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে এবং উভয় দিক সমান হবে। এই ব্যালেন্স দুটো দিকে কি হয়েছে? সমান হয়েছে। তাহলে করণীয়টা কি পেলাম আমরা? 4000 টাকা যোগ করতে হবে। গ্রাফের দিকে খেয়াল করো, 4000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আবার আমরা অঙ্কে যাই, যোগ অংশে গিয়ে টাকা লেনদেনটা লিখে ফেলি। ব্যাংক কর্তৃক ভুলবশত অন্য হিসাবের টাকা আমাদের হিসাব হতে বাদ দেয়া হয়েছে। ব্যাংক কর্তৃক ভুলবশত অন্য হিসাবের টাকা আমাদের হিসাব হতে বাদ দেয়া হয়েছে কত? 4000 টাকা। আচ্ছা, এই লেনদেনটা ব্যাখ্যাটা এখানে যা লিখেছি, তোমরা হয়তো এই ধরনের কোনো লেনদেনে বইয়ে বা অন্য কোথাও বা অন্য কোনো স্যার করালে অন্য কথাও বলতে পারে। মূল কথাটা গুছিয়ে লিখতে পারলে হলো, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এই কথাটা এইভাবেই লিখতে হবে। মূল ব্যাপারটা যতটুকু সংক্ষেপে বোধগম্যভাবে লেখা যায়। তাহলে 4000 টাকা আমরা কি করলাম? যোগ করলাম। বর্ণনাটা কি দিলাম? ব্যাংক কর্তৃক ভুলবশত অন্য হিসাবের টাকা আমাদের হিসাব হতে বাদ দেয়া হয়েছে। চাইলে এখানে আমরা বাদ দেওয়ার বদলে ডেবিটও লিখতে পারি। ডেবিট করা মানে এখানে বিয়োগ করা বোঝাচ্ছে। পরবর্তী লেনদেনে যাই। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2000 টাকা নগদানভুক্ত হয়নি। লভ্যাংশ মানে কি? লাভের অংশ। হয়তো আমি কোথাও টাকা বিনিয়োগ করেছি, যেখান থেকে 2000 টাকা লভ্যাংশ পাওয়া গিয়েছে। টাকাটা কোথায় জমা হয়েছে? ব্যাংকে। সাধারণত শেয়ার ক্রয় করা হলে, কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা হলে বা ডিবেঞ্চার ক্রয় করা হলে লভ্যাংশ বা সুদের টাকাগুলো সরাসরি কোথায় জমা হয়? ব্যাংকে জমা হয়। তো এরকম কোনো একটা কোম্পানির শেয়ারের লভ্যাংশের টাকা ব্যাংকে সরাসরি যোগ হয়েছে। তাহলে আমার ব্যাংক জমা কি হয়েছে? বেড়েছে। পাস বইয়ে এই 2000 টাকা কি করা হয়েছে? যোগ করা হয়েছে। যেহেতু ব্যাংক আদায় করেছে, ব্যাংক আমার পাস বইয়ে টাকাটা কি করেছে? যোগ করেছে। কিন্তু এই যে লভ্যাংশটা ব্যাংক আদায় করেছে, এটা হয়তো নগদানের হিসাব রক্ষক জানতো না, যার কারণে নগদান বইতে কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয়নি। তাহলে নগদান বইতে আছে 0, পাস বই আছে প্লাস 2000। কিন্তু আমি যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণীটা করছি পাস বই অনুসারে, আমার কাজ হচ্ছে নগদানের সাথে মিলানো। নগদানে যেহেতু 0 আছে, পাস বইয়ের ব্যালেন্সটাকেও আমাকে কি করতে হবে? যে কোনো উপায়ে 0 করতে হবে। তাহলে 2000 টাকা প্লাস, এটাকে কি করলে 0 হবে? 2000 টাকা মাইনাস করতে হবে। 2000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে যোগ বিয়োগ কাটাকাটি করে আমার পাস বইয়ের ব্যালেন্সটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে করণীয়টা কি পেলাম? করণীয়টা পেলাম 2000 টাকা বিয়োগ করতে হবে। অনেকক্ষণ পরে আমরা একটা বিয়োগ পেলাম। তাহলে আমরা অঙ্কের বিয়োগ অংশে গিয়ে লেনদেনটা লিখে 2000 টাকা কি করব? বিয়োগ করব। তাহলে লেনদেনটা কি ছিল? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে এই বিয়োগ অংশে খেয়াল করো, বিয়োগ অংশে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। কত টাকা? 2000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। কত টাকা? 2000 টাকা। লিখে ফেললাম। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি একক জের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীর সর্বশেষ সমন্বয়। পাওনাদারকে ইস্যুকৃত চেক ভুলবশত নগদান বইতে যোগ করা হয়েছে 2000 টাকা। এই লেনদেনটাও বেশ গুরুত্বপূর্ণ এবং এখানে ভুল হয়, একটু ভালোভাবে খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। পাওনাদারকে ইস্যুকৃত চেক,
ভুলবশত নগদান বইতে যোগ করা হয়েছে। আমরা যদি পাওনাদারকে কোনো চেক ইস্যু করি, সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাবে, তাহলে আমার ব্যাংক জমা থেকে এটা কি করার কথা ছিল? বিয়োগ করার কথা ছিল। কিন্তু নগদান বইতে ভুলে এটা কি করে ফেলেছে? ব্যাংক জমার সাথে যোগ করে ফেলেছে। নগদান বইতে মানে কিন্তু নগদ তহবিলের সাথে না, নগদান বইয়ের ব্যাংক জমার সাথে। এটা একটু খেয়াল করবা, এই জায়গায় অনেক সময় ভুল হয়। নগদান বইতে কার সাথে যোগ করা হয়েছে? ব্যাংক জমার সাথে যোগ করা হয়েছে। তাহলে সোজা কথা হচ্ছে, আমি কাউকে 2000 টাকার একটা চেক দিয়েছি, এটা বিয়োগ করার কথা ছিল, ভুলে নগদান বইতে আবার কি করে ফেলেছি? যোগ করে ফেলেছি। তাহলে নগদান বইতে 2000 টাকা কি করা হয়েছে? যোগ করা হয়েছে। নগদান বইতে 2000 টাকা কি করা হয়েছে? যোগ করা হয়েছে। কিন্তু আমি নগদান বইতে বিয়োগের আইটেমটাকে ভুলবশত যোগ করেছি, এই জন্য কি পাওনাদার আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে না নিয়ে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিবে? সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলেই নিবে। তাহলে ব্যাংকে প্রকৃতপক্ষে আমার থেকে টাকা কি হয়েছে? কমেছে। আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলে নিয়ে গেছে, আমার ব্যাংকে 2000 টাকা কি হয়েছে? বিয়োগ হয়েছে। কিন্তু নগদান বইতে আমি বিয়োগ না করে ভুলে 2000 টাকা কি করে ফেলেছি? যোগ করে ফেলেছি। এখন আমি অঙ্ক করছি কোন বই অনুসারে? পাস বই অনুসারে। তাহলে আমার কাজ হচ্ছে নগদান বইয়ের সাথে মিলানো। তাহলে নগদান বইতে যেহেতু প্লাস 2000 আছে, আমার পাস বইও কি করতে হবে? প্লাস 2000 আনতে হবে। এখন কি করলে প্লাস 2000 আসবে? আমি যদি শুধু 2000 প্লাস করি, তাহলে আগের 2000 টাকা মাইনাস আর নতুন 2000 টাকা প্লাস কাটাকাটি করে ব্যালেন্স 0 হবে, কিন্তু 2000 তো হবে না। তাহলে আমাকে প্লাস 2000 বানানোর জন্য কত টাকা যোগ করতে হবে? 4000 টাকা যোগ করতে হবে। 4000 টাকা যদি যোগ করি, এই আগের 2000 টাকা মাইনাস এটা কেটে গিয়ে আরো 2000 টাকা থাকবে, ফলে আমার নগদান বইয়ের ব্যাংক জমার সাথে তখন লেনদেনটা কি হবে? সমান হবে। তাহলে দেখি আমরা দুই সাইডের ব্যালেন্সটা এখন কি হয়ে গেল? 2000 টাকা হয়ে গেল। তাহলে আমার করণীয়টা কি পেলাম? 4000 টাকা কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে আবার এটা যোগের মধ্যে বসবে। তাহলে সমাধানে যাই আমরা। সমাধানে যোগ অংশে সবার শেষে দেখো, ইস্যুকৃত চেক নগদান বইতে যোগ করা হয়েছে কত টাকা? 4000 টাকা। চাইলে আর একটু বিস্তারিত লেখা যেত, এটুকু লিখলেও যথেষ্ট হবে। ইস্যুকৃত চেক নগদান বইতে যোগ করা হয়েছে। ইস্যুকৃত চেক কি হওয়ার কথা ছিল? বিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু কি করেছে? যোগ করেছে। ইস্যুকৃত চেক নগদান বইতে যোগ করা হয়েছে কত টাকা? 4000 টাকা। তাহলে মোটামুটি আমাদের সবগুলো লেনদেন করা হয়ে গিয়েছে। এখন আমরা সমাধানের মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে এই যে যোগ অংশে আমরা যতগুলো লেনদেন পেয়েছি, সবগুলো যোগফলটা আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব। 13000 টাকা আগের 20500 টাকার সাথে এই 13500 টাকা যোগ করলে আমরা পাবো মোট 33500। এই 33500 থেকে এখন বিয়োগ অংশে 5000 এবং 2000, এই দুটোটার যোগফল আসে কত টাকা? 7000 টাকা। এই 33500 থেকে 7000 বাদ দিলে আমরা পাবো কত? 26500। আমরা শুরু করেছিলাম কোন বই অনুযায়ী? পাস বই অনুযায়ী। তাহলে এই 26500 টাকা হচ্ছে কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এই 26500 টাকা হচ্ছে কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এখন আমাদেরকে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী উক্ত প্রশ্নে করতে বলেনি, আমাদেরকে বলেছিল উভয় জের পদ্ধতিতে করার জন্য। কিন্তু উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমা দুটোই ছিল, দুটোই প্রয়োজন হয়। কিন্তু আমাদের প্রশ্নে ছিল পাস বই অনুযায়ী ব্যাংক জমা। এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটা নির্ণয় করার জন্যই আমরা এই একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেছি। এখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমা দুটোই পেয়েছি। এখন আমরা কি করতে পারবো? উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। তাহলে আসো এবার আমরা শুরু করি উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। প্রশ্নটা আগেরটাই, আমরা সমাধানটা দেখি। এভাবে একটা ঘর আঁকবো আমরা। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। আমার শিরোনামগুলো দেওয়া হয়নি। একটা বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এরপর আমরা বাম দিকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 26500 টাকা, যেটা আমরা অঙ্ক করে নির্ণয় করেছি। আর ডান দিকে পাস বই অনুযায়ী ব্যাংক জমা 20500 টাকা। কেউ যদি বাম দিকে পাস বই আর ডান দিকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লিখতে চাও, তাও কোনো সমস্যা নাই।
এটা ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তো সাধারণত সবাই বাম দিকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটা দিয়ে করে থাকে, যে যেভাবে অভ্যস্ত আসলে। তো এবার আসো আমরা আবার প্রশ্ন পড়ে উভয়জের পদ্ধতির অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। উভয়জের পদ্ধতিতে এখানে একটার সাথে আরেকটা মিলানোর কোনো কাজ নেই। যেটা যেখানে ভুল করেছে সেটা সেখানে ঠিক করব, যেটা যেখানে বাদ পড়েছে সেটা সেখানে কি করব, অন্তর্ভুক্ত করে দিব। এইটা আরো সোজা আমাদের জন্য, একক জের পদ্ধতির চেয়ে এটা আরো একটু আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আসো দেখি আমরা প্রথম লেনদেনটা আবার করি। শিরোনামটা পড়তে হচ্ছে না, কারণ ওখানে আমাদের ব্যাংক জমাটা দেওয়া ছিল, ওটা আমরা লিখে দিয়েছি। 1 নাম্বার, 5000 ও 6000 টাকা দুটি চেক ইস্যু করা হয়, যার মধ্যে 6000 টাকার চেকটি 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়। আমরা 5000 এবং 6000 দুটো চেক ইস্যু করেছি। যখন আমরা চেক ইস্যু করি নগদান বইতে টাকাটা কি করি, বিয়োগ করি। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এরাও বিয়োগ করেছে, তাহলে নগদান বইতে 1000 টাকা কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। কিন্তু ব্যাংকে এ পর্যন্ত 6000 টাকা চেক উপস্থাপিত হয়েছে, অর্থাৎ 6000 টাকা চেকটি যাকে দিয়েছি সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছে, 5000 টাকার চেকটি এখনো যাকে দিয়েছি সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়নি, ফলে ব্যাংক থেকে কমেছে কত, 6000। এখন নগদানের হিসাব রক্ষক যে দুটোই মাইনাস করে ফেললো, সে কি কোনো ভুল করেছে? আমি চেক দিয়েছি টাকা কমবে ব্যাংক থেকে, এটাই তো স্বাভাবিক। 5000 টাকা চেকটা এখনো হয়তো সে তুলে নেয়নি, কিন্তু এমন না যে সে তুলবে না, পাওনা টাকা কেউ ছাড়ে না। তাহলে টুডে অর টুমরো সে আমার কাছ অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করবে, তুলে নিবে। তাহলে ভুলটা বা এই কমটা কোথায় লেখা হয়েছে, পাস বইয়ে। পাস বইয়ে 5000 টাকাটা এখনো বিয়োগ করা হয় নাই, কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা এই 2-4-5 দিন, এক সপ্তাহ, এক মাস, যে কোনো সময় টাকাটা কি করবে, আগে হোক পরে হোক টাকাটা ব্যাংক থেকে কমবেই। তাহলে আমরা এটা ঠিক করব কিভাবে, নগদান বইয়ে কোনো কাজ করতে হবে না, চেক যেহেতু দিয়েছি টাকা কমবেই, নগদান বইতে যে বিয়োগ করা হয়েছে এখানে কোনো সমস্যা নাই। তাহলে ভুল হয়েছে বা বাদ পড়েছে পাস বইয়ে লেখা, তাহলে আমরা এটা পাস বই থেকে কি করে দিব, বিয়োগ করে দিব। এই পাস বই অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে ডান দিকে, এই ডান দিকে আমরা বিয়োগ অংশে 1 নাম্বার দিয়ে লিখলাম কি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 5000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 5000 টাকা। এটা গেল। এবার আসো আমাদের 2 নাম্বার সমন্বয়। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3000 টাকার চেকটি, এখানেও ভুলটা রয়ে গেছে, 2019 সাল হবে। 19 সালের 4 জানুয়ারি তারিখে ব্যাংক কর্তৃক আদায় হয়। তাহলে আমরা তখন আগেও বলেছি 4 জানুয়ারি তারিখে আদায় হয়, তার মানে 31 ডিসেম্বর তারিখের মধ্যে আদায় হয়নি। অর্থাৎ মূল কথাটা হচ্ছে 31 ডিসেম্বর তারিখের মধ্যে টাকাটা আদায় হয়নি। এখন যখন আমরা এই 3000 টাকা চেকটা ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছি, নগদান বইতে সাথে সাথে টাকাটা আমরা কি করে ফেলেছি, যোগ করে ফেলেছি। নগদান বইতে সাথে সাথে আমরা 3000 টাকা কি করেছি, যোগ করেছি। কিন্তু ব্যাংক এখনো আদায় করতে পারেনি। এটা প্রত্যাখ্যাত হয়েছে এরকম কোনো কথা কি আমাদেরকে প্রশ্নে বলেছে, বলেনি। যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে এরকম কোনো কথা বলেনি, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে টাকাটা 31 ডিসেম্বর তারিখের মধ্যে আদায় না হলেও পরবর্তীতে নিশ্চয়ই হবে। তাহলে ব্যাংকে এখনো যোগ করা হয়নি, কিন্তু আমরা আশা করতে পারি এটা ব্যাংকে টাকাটা কি হবে, আগে হোক পরে হোক জমা হবে। তাহলে নগদানের হিসাব রক্ষক যেটা নগদে যোগ করেছে, নগদান বইয়ে যোগ করেছে, এটা কোনো ভুল না। সমস্যাটা হচ্ছে পাস বইয়ে টাকাটা এখনো যোগ হয়নি, আমরা পাস বইয়ে টাকাটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় প্রতিমধ্যে চেক। সংক্ষেপে কি বলা হয়, প্রতিমধ্যে চেক। আমরা যদি বড় করে লিখি তাহলে লিখতে হবে জমাকৃত চেকের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটাকে সংক্ষেপে বলা হতে পারে, বলা যায় কি, প্রতিমধ্যে চেক। ইংরেজিতে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। তার মানে এটা প্রসেসিং আছে। প্রতিমধ্যে চেক মানে এটা রাস্তায় আছে এরকম না, জাস্ট এটা মানে জমা হওয়ার কাজটা প্রসেসিং চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে টাকাটা কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। তাহলে প্রতিমধ্যে চেক আমরা পাস বইয়ে টাকাটা কি করে ফেললাম, যোগ করে ফেললাম। কত টাকা, 3000 টাকা। যে চেকটা জমা যেহেতু দিয়েছি, আমরা ধরে নিব আগে হোক পরে হোক আদায় হবে। আর পাস বইয়ে এখনো যেহেতু টাকাটা যোগ করে নাই, আমরা আশা করছি টাকাটা আদায় হবে, আমরা এটা পাস বইয়ের সাথে কি করে দিব, যোগ করে দিব। 2 নাম্বার সমন্বয় গেল। আসো 3 নাম্বারে। ব্যাংক কর্তৃক বীমা সালামি পরিশোধ নগদান বইতে হিসাবভুক্তকরণ বাদ করেছে। ব্যাংক বীমা সালামি পরিশোধ করেছে 500 টাকা। তাহলে ব্যাংক যেহেতু পরিশোধ করেছে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করেছে, বিয়োগ করেছে, কিন্তু নগদান বইতে বিয়োগ করা হয়নি। তাহলে যেখানে হিসাবভুক্ত হয়নি সেখানে হিসাবভুক্ত করব। তাহলে নগদান বইতে এটা বিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু করেনি, আমরা এখন করে দিব। তাহলে এটা কাজটা কোথায় হবে, নগদান বইয়ে।
এই বাম দিকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখানে আমরা এখন এটা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ অংশে গিয়ে 1 নাম্বার দিয়ে লিখলাম কি, ব্যাংক কর্তৃক বীমা সালামি পরিশোধ কত টাকা, 500 টাকা। ব্যাংক কর্তৃক বীমা সালামি পরিশোধ কত টাকা, 500 টাকা। এই যে বিয়োগ অংশে লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর 4 নাম্বার সমন্বয়, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি 1500 টাকা। আমরা একক জের পদ্ধতিতে অঙ্ক করার সময় লেনদেনটি বিস্তারিত আলোচনা করেছিলাম। চেক ব্যাংকে জমা দিয়েছি এবং চেকটা কি হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ টাকাটা আদায় করা সম্ভব হয়নি ব্যাংকের পক্ষে। আচ্ছা, যখন আমরা কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেই তখন আমরা নগদান বইটির সাথে সাথে টাকাটা কি করি, যোগ করি। তাহলে এই 1500 টাকার চেকটাও নগদান বইতে কি করা হয়েছিল, যোগ করা হয়েছিল। কিন্তু এই চেকটা কি হয়ে গেছে, প্রত্যাখ্যাত হয়ে গেছে। তার মানে এই চেকের টাকাটা আদায় হবে না। খেয়াল করো, আমাদের 2 নাম্বার সমন্বয়ে যে একটা চেকের কথা ছিল ওইটাও আমরা জমা দিয়েছিলাম, ব্যাংক আদায় করতে পারেনি, 31 ডিসেম্বর তারিখের মধ্যে আদায় করতে পারেনি। কিন্তু ওইটার আশা আমরা ছাড়ি নাই, ওইটা আমরা আশা করেছিলাম যে এটা ভবিষ্যতে আদায় হবে, এই জন্য আমরা এটা পাসবইয়ে কি করে দিয়েছিলাম, যোগ করে দিয়েছিলাম। কিন্তু এই 4 নাম্বার লেনদেনের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের নিশ্চিত যে এটা প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে এই চেকের টাকাটা আদায় হবে না, তাহলে এটা পাসবইয়ে যোগ করা যাবে না, এটার টাকা আর আদায় হবে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি। তাহলে পাসবইয়ে যোগ না করে আমরা নগদান বই থেকে এটা কি করে দিব, বিয়োগ করে দিব। যখন জমা দিয়েছিলাম তখন নগদান বইতে যোগ করেছি, কিন্তু আমরা এখন জানতে পারলাম যে প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ টাকাটা যোগ হবে না। তাহলে নগদান বইতে আগে যোগ করেছি, এখন কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে এই বিয়োগ অংশে, নগদান বইয়ের বিয়োগ অংশে জমাকৃত চেক প্রত্যাখ্যাত, জমাকৃত চেক কি, প্রত্যাখ্যাত। কত টাকা, 1500 টাকা। বিয়োগ করে দিলাম। আগে যোগ করেছি কিন্তু আমি নিশ্চিত যে এই টাকাটা আদায় হবে না, এইজন্য আমি কি করে দিলাম, নগদান বই থেকে বিয়োগ করে দিলাম। পরবর্তী সমন্বয়ে যাই। 5 নাম্বার, অন্য একজন গ্রাহকের ইস্যুকৃত চেক আমাদের হিসাবে ভুলবশত ডেবিট করা হয়েছে। তাহলে কোথায় হয়েছে এটা ভুলটা, ব্যাংকে। অন্য একজন গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছে, ব্যাংকের হিসাবরক্ষক ভুলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করে ফেলেছে, বিয়োগ করে ফেলেছে। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে, নগদান বইয়ে কোনো কাজ করতে হবে, হবে না, কারণ নগদান বইয়ে কোনো ভুল করে নাই। ভুলটা কোথায় করেছে, পাসবইয়ে। উভয়ের পদ্ধতিতে যেটা যেখানে ভুল হয়েছে ওখানে ঠিক করতে হবে। তাহলে ডেবিট করা মানে আমরা একটু আগে আলোচনা করেছি, বিয়োগ করেছে। তাহলে ব্যাংকে আগে ভুলে বিয়োগ করা হয়েছে, এখন আমরা কি করে দিব, টাকাটা যোগ করে দিব। এই তাহলে পাসবইয়ে ব্যাংক জমার সাথে টাকাটা কি করতে হবে, যোগ করতে হবে। পাসবই অংশে ডান দিকে ব্যাংক কর্তৃক ভুলবশত কর্তন কত টাকা, 4000 টাকা। আগে কর্তন করেছে তারা ভুলবশত, এখন আমরা এটা কি করে দিলাম, যোগ করে দিলাম। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক পাসবইয়ে যোগ করেছে, এটা হিসাবভুক্ত হয়নি কোথায়, নগদান বই। তাহলে আমরা নগদান বই হিসাব করব। তাহলে এটা যোগ হওয়ার কথা ছিল নাকি বিয়োগ হওয়ার কথা ছিল, যেহেতু টাকা আদায় হয়েছে যোগ হবে। তাহলে নগদান বইতে 2000 টাকা যোগ করার কথা ছিল কিন্তু তারা করেনি, এখন আমরা করব। তাহলে নগদান বইয়ে বাম দিকে খেয়াল করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার সাথে যোগ লিখে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত টাকা, 2000 টাকা যোগ করে দিব। পরবর্তী লেনদেন এবং বা সর্বশেষ লেনদেন, আমাদের পাওনাদারকে ইস্যুকৃত চেক ভুলবশত নগদান বইতে যোগ করা হয়েছে কত টাকা, 2000 টাকা। পাওনাদারকে একটা চেক ইস্যু করেছিলাম, এটা নগদান বইতে মাইনাস করার কথা ছিল কিন্তু নগদানের হিসাবরক্ষক ভুলে যোগ করে ফেলেছে। তাহলে ভুলটা পাস বইয়ে হয় নাই, ভুলটা কোথায় হয়েছে, নগদান বইয়ে। যেখানে ভুল হয়েছে সেখানে ঠিক করতে হবে। এটা বিয়োগ হওয়ার কথা ছিল, তারা যোগ করেছে, এখন আমি কি করে দিব, বিয়োগ করে দিব। তারা ভুলে যোগ করেছে, আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তারা 2000 টাকা ভুলে কি করেছিল, যোগ করেছিল। এখন খেয়াল করো, 2000 টাকা যোগ করব নাকি 4000 টাকা, সরি তারা ভুলে যোগ করেছে, আমরা বিয়োগ করব। তাহলে এখন আমরা কি 2000 টাকা বিয়োগ করব নাকি আরো বেশি বিয়োগ করতে হবে। 2000 টাকা বিয়োগ করলে
তারা ভুলে যে 2000 টাকা যোগ করেছে সেটা সমন্বয় হবে, কিন্তু 2000 টাকা যেটা আরো বিয়োগ করার কথা ওইটা তো করা হয়নি, তাহলে আমাকে মোট কত টাকা বিয়োগ করতে হবে? 4000 টাকা বিয়োগ করতে হবে। তারা 2000 টাকা বিয়োগের বদলে যোগ করেছে, তাহলে 2000 টাকা যোগ করলে যোগ বিয়োগের সমান হবে। তারপর যে আরো 2000 টাকা প্রকৃতপক্ষে বিয়োগ হওয়ার কথা ছিল ওইটার জন্য আরো 2000, মোট আমাকে কত টাকা বিয়োগ করতে হবে? 4000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে ভুলটা করেছে কোথায়? নগদান বইয়ে। তাহলে আমাকে ঠিকও করতে হবে কোথায়? নগদান বইয়ে। তাহলে নগদান বইয়ের অংশে এই নগদান বইয়ের বাম দিকে আমরা এদিকে লিখবো কি ইস্যুকৃত চেক নগদান বইতে যোগ করা হয়েছে, বা শুধু যোগ লিখতে পারো, যোগ করা হয়েছে লিখো। ইস্যুকৃত চেক নগদান বইতে যোগ করা হয়েছে কত টাকা? 4000 টাকা। নগদান বইয়ে কিন্তু যোগ 4000 টাকা করেনি, 2000 টাকা করেছে। আমরা ঠিক করার জন্য মোট কত টাকা বিয়োগ করছি? 4000 টাকা। তাহলে আমার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। তাহলে নগদান বইয়ে এদিকে যোগ অংশ শুধু একটা ছিল 2000, এই 2000 টাকা আমরা দ্বিতীয় কলামে নিয়ে আসলাম। দ্বিতীয় কলামে আগে থেকে ছিল 26500, 2000 টাকা যোগ করার পর হলো কত? 28500। বিয়োগের মধ্যে আমরা তিনটা আইটেম পেয়েছি, 1500, 1500, 2000, 2000 আর 4000 এর 6000। 6000 টাকা দ্বিতীয় কলামে আসলো। এই 28500 টাকা থেকে এই 6000 টাকা কি হলো? বিয়োগ হলো। তাহলে আমার ব্যালেন্স নামলো নিচে কত? 22500। এবার আসো ডান দিকে, আমাদের পাস বইয়ের সাথে যোগ হয়েছে এরকম এন্ট্রি পেয়েছি আমরা দুটো, 3000 এবং 4000। এই দুটোটার যোগফল 7000 টাকা দ্বিতীয় কলামে নিয়ে গেলাম। আগে থেকে ছিল 20500, 20500 সাথে 7000 যোগ করার পর হলো আমার কত? 27500 টাকা। কত টাকা হলো? 27500। এখন বিয়োগ অংশে আমার শুধু একটাই আছে 5000, তাহলে যোগফল এই বিয়োগের মোট যোগফল আসবে 5000। এই 27500 টাকা থেকে 5000 বাদ গেলে আমার ব্যালেন্স হয়ে যাবে কত? 22500। তাহলে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটাও লাস্টে ব্যালেন্স ছিল 22500, পাস বই অনুযায়ী ব্যাংক জমাটাও কত হলো? 22500। তাহলে আমার উভয় সাইডটা কি হলো? সমান হলো। এরকম যখন দুনো দিকে সমান হবে তখন বুঝতে হবে আমার অঙ্কটা সঠিক হয়েছে। এবং এই জেরটাই হচ্ছে কি প্রকৃত ব্যাংক জের। এটাকে আমরা কি বলবো? সংশোধিত জের বা সংশোধিত ব্যাংক জমাও লিখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই, যে কোনো একটি লিখলেই হবে। এই হচ্ছে আমাদের উভয় জের পদ্ধতির অঙ্ক। এবং উভয় জের পদ্ধতির অঙ্কটাতে করার জন্য আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটা জানা ছিল না, যেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটা কি করেছিলাম? একক জের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেছিলাম। তো আশা করি তোমরা একক জের পদ্ধতির অঙ্ক এবং উভয় জের পদ্ধতির অঙ্ক দুটোটাই বুঝতে পেরেছো। আগের ভিডিওটিতেও আমরা এরকম একটা একক জের এবং একটা উভয় জের পদ্ধতির অঙ্ক করেছিলাম, ওটা নগদান বই অনুযায়ী শুরু করেছিলাম, এটা পাস বই অনুযায়ী শুরু করেছিলাম। এই দুটো অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝে করে থাকো তাহলে আশা করতে পারি বইয়ের মোটামুটি 30 থেকে 40% ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝবে এবং করতে পারবে। তো তোমরা আশা করি এই বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে, উদাহরণের অঙ্কগুলো দেখবে, তাহলে সমাধান আটকে গেলে সমাধানটা দেখে ধারণা নিতে পারবে। আর অবশ্যই এই ভিডিওটা শুধু দেখলে হবে না, প্রয়োজনে পজ করে করে তোমরা পুরো অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের জিনিসটা বেশি উপকার পাবে। তো আশা করি তোমরা দুটো অঙ্কই বুঝেছো। আজকে তাহলে আমরা আজকে ভিডিওটা শেষ করছি। আর যারা ডিগ্রি এবং অনার্সের আছো তারা বাংলায় হলো, যদিও তোমাদের অঙ্কগুলো ইংরেজিতে, কিন্তু প্রথমে বোঝার জন্য বাংলায় তোমাদের জন্য কাজটা সহজ হবে। তো আশা করি তোমরাও এটা করবে। আমি সামনে তোমাদের জন্য ইংরেজিতে অঙ্ক ভিডিও পোস্ট করব, তখন তোমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বাসায় অঙ্ক প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।